ধন্যবাদ একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ ভাই। আসলে দেখেন, এই যে আপনার বোমাতঙ্ক, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বিভিন্ন বস্তু ইতিমধ্যেই বেশ কয়েকবার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তো এইসব দেখে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে পুরাতন খেলা যেটা আমরা আওয়ামী লীগের আমলে বারবার দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত হয়েছিলাম বা হয়েছে ওই সময়, ঠিক একই খেলা এখনও মানে কিছুটা খেলার পাইতারা মানে শুরু করেছে। এবং এটা যে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে করা হচ্ছে এটা একবারে নিশ্চিত। আপনি জানেন যে কিছুদিন আগে আপনার ইন্ডিয়ান হাই কমিশনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। ঠিক একই দিনে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ সফর করছেন। যদিও এটা মিডিয়াতে ওভাবে আসে নাই যে কী কারণে, কিভাবে আসলেন, কোন উদ্দেশ্যে আসলেন ইত্যাদি। তো আমরা অনুমান করতে পারছি যে যেহেতু আগামী সম্ভবত 18 কি 19 তারিখ বোধহয় ব্রিক্স সম্মেলন ইন্ডিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আহ্বান কী বলে আপনার আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। তো তিনি যাবেন কি না এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয় নাই। তো আমার ধারণা সরকারকে ওয়ান কাইন্ড অফ চাপে রাখার জন্য এরকম খেলা তারা নতুন করে শুরু করেছে কিনা এটা একটা ভাববার বিষয়। এখন বলতে পারেন যে সরকার তো বিএনপি, তাহলে এই খেলাটা খেলছে কারা? হ্যাঁ, দেখেন বিগত 54 বছরে আমরা কিন্তু তাদের তাবেদারি থেকে পরিপূর্ণভাবে বের হতে পারি নাই। আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল যে 5ই আগস্টের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সেই ইন্ডিয়ান হিজিমনি থেকে বের হতে পারবো, কিন্তু অত্যন্ত আনফর্চুনেট আমরা এখনও তাদের সেই হিজিমনি থেকে বের হতে পারি নাই। কারণ কি? হ্যাঁ, কারণ তো এটা পরিষ্কার। ধরেন যে ডক্টর ইউনূসের আমলে অনেক চেষ্টা করা হয়েছে, তবে তার আমলে আমি ধরেন যে এই জায়গাতে কিছুটা সন্তুষ্ট বলতে পারেন। বিশেষ করে দেখবেন যে ইন্টারিমের সময়ে সীমান্ত হত্যা টোটালি জিরোতে নেমে আসছিল, একটা জায়গাতেও কিন্তু কাউকে হত্যা করা হয় নাই। এটা তার একটা বড় অ্যাচিভমেন্ট। তার অনেক আলোচনা আছে এবং ওই ট্যানারির ধরেন যে অনেক প্রশংসাও আছে, আবার নেতিবাচক কমেন্টও আছে। বাট কিছু কিছু জায়গায় তাদের অভূতপূর্ব সাফল্য কিন্তু তারা বিগত 2 বছরে রেখে গেছেন, এগুলো বলতেই হয়। তো তার মধ্যে একটা হচ্ছে এই যে ইন্ডিয়ান হিজিমনির প্রভাব বাংলাদেশে ধীরে ধীরে কমিয়ে আনা, এটা অনেকটাই কমিয়েছিলেন। তো এই যে ইন্ডিয়ান হিজিমনির যে সার্কেলগুলো এখনও বাংলাদেশের বিভিন্ন লেয়ারে রয়েছে, এরা কিন্তু এখন কিছুটা আবার উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এবং এই মাথাচাড়া দেওয়ার নৈপথ্যেই মূলত এই কারণগুলো আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করছে আর কি, যেটা আমরা ওই যে বোমা সদৃশ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। গতকালকেও সাভারে যেটা উদ্ধার হলো। তো এই বিষয়গুলো আমি মনে করি সরকার যদি শক্তভাবে আসলে টেকেল দিতে পারে, হ্যান্ডেল করতে পারে, তাহলে আসলে মানে এগুলো খুব একটা মানে এফেক্ট করবে না। এইসব ঘটনা কারা করছে সেই বিষয়ে কি সরকার আসলে জানতে পেরেছে? আমি বলছি যে আমার ধারণা সরকার মানে জানে না, এটা আমি বিলিভ করি না। সরকার অবশ্যই জানে এবং হয়তোবা তারা তার পরিপ্রেক্ষিতে অ্যাকশনও নেওয়ার চেষ্টা করছেন। আমি ওই যে বললাম যে আমরা তো এখনও তাদের হিজিমনি থেকে বের হতে পারি নাই। আপনি চাইলেও রাতারাতি কিন্তু আপনি ইন্ডিয়ান আধিপত্যবাদ থেকেই এদেশকে মুক্ত করার যে মানে প্রক্রিয়াটা, এটা একবারে মানে রাতারাতি করে ফেলতে পারবেন না। এখানে সময়ের প্রয়োজন। তো এখানে সরকার আসলে কতটুকু দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তাদের কূটনীতিক চ্যানেলের মধ্য দিয়ে তারা তাদের সম্পর্কটা আসলে কী বলে আপনাকে ভালোভাবে রাখতে পারে বা রাখবে ভবিষ্যতে, এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে। এখন এই দেশে আমি মনে করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনীতিক আসলে রিলেশনটা আগামী দিনে কীরকম হয়, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। আমি এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়গুলো? সাম্প্রতিক যে বোমাতঙ্ক বা জঙ্গি তৎপরতার একটি ঘটনা আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এটা দুইটা প্লেয়ার করতে পারে আর কি। একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে ভারতের এলিমেন্ট, যেটা ফারুক ইন্ডিকেট করেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার কেন করবে, সরকারের গোয়েন্দা সংস্থারা কেন করবে? পৃথিবীতে বহু সরকারই যখন আপনার বিভিন্ন পাবলিক ইস্যুজ হ্যান্ডেল করতে পারে না, তখন তাদের অ্যাটেনশন ডাইভার্ট করবার জন্য কৃত্রিম ফলস ফ্ল্যাগ অপারেশন করে, কৃত্রিম সিচুয়েশন তৈরি করে, যেটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে। দেখবেন যে আপনি 3-4 দিন দেখবেন ছাত্রদল শিবির ব্যাপক মারামারি করলো, তো মারামারির কিন্তু ফলো আপ নাই, দেখবেন হট করে উঠে আবার হট করে একদম থেমে গেছে। ওই ফাঁকে দেখবেন যে আপনার অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আচ্ছা, ওইটার কারণ কি আপনি বলছেন? মানে ওই সময় অনেকগুলো কারণ ঘটে গেছে হয়তো, এটা মানে আপনাদের হঠাৎ করে হলো, হঠাৎ করে নেই। হ্যাঁ, নর্মালি দেখবেন ছাত্র সংঘর্ষ কিন্তু একটা ফলো আপ থাকে। দেখবেন যে এই অমুক জেলায়, অমুক ক্যাম্পাসে, অমুক কলেজে, অমুক বিশ্ববিদ্যালয়, এটা সেটা। ওই সময়টাতে যেটা হয়েছে যে আপনার বিপিসি চেয়ারম্যানকে এর কয়েকদিন আগে ডিসমিস করা হলো আর কি, জ্বালানি সচিবকে খায় ফেলছে ওই সময়টাতে। ওই সময়টাতেই দেখবেন যে আপনার এই যে জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজ করা, বসুন্ধরাকে দিয়ে দেবার একটা আলোচনা এবং তার পক্ষে রিপোর্ট নেওয়াটা,
যেটা অ্যাসেসমেন্ট রিপোর্টটা তাকে 4 দিনের ভিতরে দিতে বলা হয়েছে জ্বালানি মিনিস্ট্রি থেকে। 4 দিনের ভিতরে রিপোর্ট কীভাবে দিবে? 2 দিন ছুটির দিন আছে। আবার সেই রিপোর্টের যে মানে বসুন্ধরার পক্ষে রিকমেন্ডেশনে সচিব এবং বিবিসি চেয়ারম্যান রাজি হন নাই। তো আপনি ডিসমিস করে দিলেন, নতুন লোক আসলো, নতুন লোক আবার রাজি হয়েছে। এর ভিতরে আপনি দেখবেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসি থেকে রিক্রুটমেন্ট আপনার স্কুল কলেজের গভর্নিং বডিতে দিয়ে দিয়েছে। গভর্নিং বডিগুলো কে চালাবে? এই সরকার দলীয় যে মানে যত মূর্খ টাউট বাটপার আছে গ্রামে গঞ্জে মেম্বার টেম্বার, এরা হচ্ছে স্কুলে কলেজে রিক্রুটমেন্ট করবে। 2টা সিদ্ধান্ত হয়ে গেছে, আরও হয়তো হয়েছে আপনার ওষুধ কোম্পানিতে। দেখেন যে যেটা আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের একটা বিশাল অবদান ছিল, সে 80-র দশকে করে গেছেন। 117টা ওষুধে মূল্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ সেভিং ওষুধ, সেটার মূল্য সরকার নির্ধারণ করবে। এটা প্রাইভেট সেক্টর করতে পারবে না। এই লাইসেন্সের ভিত্তিতে হচ্ছে প্রাইভেট সেক্টরকে ব্যবসা করতে দেওয়া হয়, এবং এর কারণে বিদেশি কোম্পানিগুলো তখন নাই হয়ে গেছে। এইটাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 117 থেকে 295-তে নিয়ে গেছে। যে এইটার যেহেতু আমাদের রোগবালাই আরও নতুন করে বেড়েছে পলিউশনের কারণে, খাবারের কারণে, এইটার রেঞ্জ আরও বড় করেছে। এই যে এইটা করেছিল, এইটার অর্ডিন্যান্স, এটার যে প্রজ্ঞাপনটা ওই সময়টাতে বাতিল করে দিয়েছে সরকার। এর মানে হলো ওই যে 117টা পণ্য ওখানেই ছিল, এবং এইটাকে ইমিডিয়েটলি কারা ওয়েলকাম করেছে জানেন? ঔষধ মালিক শিল্প সমিতি। ওইটার সেক্রেটারিকে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ ভাইয়ের ভাই। মানে এখন আপনি চক্র বুঝতে পারতেছেন? একই সময়ের ভিতরে 10,000 বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে দেশের বিভিন্ন জায়গাতে। এর ভিতরে কোনো টেন্ডার হবে না, সরকার নামাই দিবে। সারা বাংলাদেশে আমরা কি আলোচনা করলাম? কে শিবিরের পক্ষে, কে প্রথম লাঠি থামাইলো, কে ছাত্রদল, কে লাঠি, কে নয়ন, কে হেলমেট বাহিনী, সারা বাংলাদেশ আমরা ব্যস্ত। সচিবালয়ে দেখেন গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত হয়ে গেছে। পিএসসিতে 4 জন সদস্য অ্যাপয়েন্ট হয়েছে, দলীয় লোক, কাউকে আমরা চিনি না ইনফ্যাক্ট, শুধু পত্রিকাতে দেখলাম এর পরে আসছে। এরকম অনেকগুলো সিদ্ধান্ত ওই সময়টাতে হয়েছে, যেটা আমরা এখন একের পর এক খুঁজে পাচ্ছি আর কি, যে ওই সময়টাতে হয়েছে। মানে একটা ইঙ্গিত যে আসলে ক্রিয়েট করা, রাইট। এর মানে হচ্ছে এটা সারা বাংলাদেশ না, সারা দুনিয়া এগুলো করে। ফলস ফ্ল্যাগ অপারেশন এবং গণমাধ্যম, গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যম একসাথে মিলে এই নেক্সাসটা তৈরি করে, একটা ইভেন্টের থেকে মুখ সরায় দিবে, কোন ইভেন্টের দিকে তাকাবে ওটা আবার ঠিক করে দেয়। যেভাবে আপনার ক্যামেরাম্যান ঠিক করতেছে, প্রডিউসার ওখান থেকে রিমোট চাপতেছে, ক্যামেরা এইটা দাও ওইটা বন্ধ করে দাও, আপনার মেইনটা ধরো ওই কোনা দিয়ে আবার কাইটা দাও। ঠিক রাষ্ট্রটা এইভাবে চালানোর চেষ্টা করা হয়। এখন আমি জানি না এটা এক্স্যাক্টলি হচ্ছে কিনা, বাট গত 17, 18, 20 বছরে 2001 সালের পর থেকে এই জঙ্গি নাটক আমরা সারা দুনিয়াতে দেখেছি। এবারও কি? এবং দেখেন আপনি, এই যেখানেই আমেরিকার ইন্টারেস্ট নাই সেখানে আবার জঙ্গি নাই, যেখানে তেল গ্যাস নাই সেখানে জঙ্গি নাই, যেখানে খনিজ সম্পদ নাই সেখানে জঙ্গি নাই, যেখানে সোনার পাহাড় নাই, কয়লার পাহাড় নাই, তারপরে হীরার পাহাড় নাই, ওখানে আবার কোথাও জঙ্গি নাই। ওখানে দেখবেন অন্য সমস্যা তারা বলে, এইখানে মাদক ইস্যুজ আছে, এখানে সিভিল ওয়ার আছে, এখানে গণতন্ত্রের সমস্যা আছে, মানবাধিকার লঙ্ঘন আছে। শব্দ দেখবেন তখন বদলে যাবে, তখন অন্য শব্দ আসবে। কিন্তু যেখানে ন্যাচারাল রিসোর্স আছে, যেখানে চুরিচামারির প্রশ্ন আছে, সেখানে, এবং যদি মুসলিম কান্ট্রি হয় তাহলে সেখানে জঙ্গি নিয়ে আসবে। ফর্মুলা আছে, পুরো গ্রামার মেনে এটা করা হয় আর কি। তাহলে ওই সময়টাতে রাষ্ট্র, এই যে নেক্সাস, এই যে রাষ্ট্রের ভিতরে গোয়েন্দা সংস্থা আছে, গণমাধ্যম আছে, সরকারের এই যে এনার্জি সেক্টরের যে অলিগার্ক আছে, এনার্জি সেক্টরের বড় বড় লবিস্ট আছে, এই পুরো নেক্সাস মিলে এগুলো করছে। এবং এই নেক্সাসটা শুধু দল কেন্দ্রিক না, এটা সব দলের সময়। মানে যে সময়টাতে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করেছে, আমার সাপ্লাই যখন সবচেয়ে বেশি ছিল, ওই সময়টাতেই আপনি এলএনজির ব্যবসাটা আবার প্রমোট করার লাইসেন্স দিয়েছেন। মানে আপনি, এটা তো যায় না তো। 2016-17 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করেছে বিভিন্ন কারণে। ওই সময়টাতে আপনি লাইসেন্স দিয়ে বর্তমানে মার্কেট, আপনি প্রায় 30% মার্কেট এলএনজিকে দিয়ে দিয়েছেন। মিলল না তো। আপনার যখন গ্যাস সংকট থাকবে তখন না এলএনজি ইনক্রিজ করবে, আপনার উত্তোলন ভালো, আপনার সাপ্লাই ভালো, বাপেক্স ভালো ভালো এক্সপ্লোরেশন করতেছে, আপনি ওটাকে ফার্দার এক্সটেনশন না করে, ডেভেলপ না করে, প্রসেসটাকে হল্ড করে দিলেন। হল্ড করে মার্কেটে ক্রাইসিস তৈরি করলেন, ক্রাইসিসের মধ্য দিয়ে একটা বিকল্প আমদানির ব্যবসা তৈরি করলেন। এবং এই প্রত্যেকটা ক্রাইসিস দেখেন, সরকার যে তেলের ক্রাইসিসের কথা এর আগে দেখলাম না আমরা, যুদ্ধের পরে গ্যাসের ক্রাইসিস, পাম্পে হাবিজাবি কত কিছু না, এটাই দেখলাম। যেই আপনার 1 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ মেট্রিক টন 2টা কোম্পানিকে ব্যারেল আনার অনুমতি দিয়ে দিল, অখ্যাত 2টা কোম্পানি, ইংল্যান্ডের এবং সুইজারল্যান্ডের, দেখবেন পাম্পের লাইন সব চলে গেছে।
সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিপিসির পেট্রোবাংলার সব হিসাব বলছে দেশে তেলের গ্যাসের কোনো সংকট তখন ছিল না। যুদ্ধ শুরু হওয়া মানে তো সংকট না, আমার তো একটা সাপ্লাই চেইন আছে, আমার অলরেডি নিজস্ব মজুদ আছে, যে জিনিসটা অলরেডি পাম্পে চলে গেছে সেখানে কেন লাইন তৈরি হবে? এর সাথে বিবিসির লোক দায়ী জড়িত, পেট্রোবাংলা, জ্বালানি মন্ত্রণালয়, সরকারি দলের নেতাকর্মী, যারা সাপ্লায়ার আছে, এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত পুরো লবিস সেকশন, পুরো নেক্সাস জড়িত। এবং এই জিনিসগুলোই হচ্ছে ওই যে জনগণের রাষ্ট্র কবে হবে, ওই যে আধিপত্যবাদ, এখানে তো নিজস্ব আধিপত্যবাদও আছে, ব্যবসায়ীদের আধিপত্যবাদের প্রশ্ন আছে। এই যে দেখেন, কদিন আগে দেখলাম সামিট গ্রুপের 3rd টার্মিনাল করার অনুমতি দিয়েছিল টেন্ডার ছাড়া আপনার আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী যেটা 2টা টার্মিনালের কথা বলা হচ্ছে না, এলএনজি যেখানে আপনার করা হয়, ফ্লোটিং টার্মিনাল মহেশখালীতে, 3টা করবার জন্য দিয়েছিল সামিটকে কোনো টেন্ডার ছাড়া। এইটা এসে বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এটাও আবার এই সরকার গত কয়দিন আগে আপনার ওই বাতিল আদেশ যেটা, ওইটা আবার তুলে নিয়েছে। তার মানে আপনি সামিটকে আবার করতে দিচ্ছেন। সামিটকে এই কুইক রেন্টালের প্রথম দিককার যারা বড় বড় অলিগার্ক, সামিট তার ভিতর একটা। তাহলে এখন এই জিনিসগুলোকে থেকে মুখ ফেরানোর জন্য এটা করা হচ্ছে কিনা, এটা একটা বড় ব্যাপার, যেটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোই করেছে। যেই দেশের গোয়েন্দা সংস্থা দেশের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, মারার পরিবেশ তৈরি করছে, গুম খুনের সাথে জড়িত, তারা এই ছোটোখাটো ঘটনা কেন করতে পারবে না? তবে এটা অবিশ্বাস করার কোনো জায়গা নাই, হতে পারে। দ্বিতীয়ত যেটা করতে পারে, ভারত দায়ী, দায়ী এটার সাথে। কিভাবে? আপনারা মনে থাকার কথা যে আমাদের সেনাপ্রধান এনডিসিতে একটা বক্তব্য দিলেন গত 2-3 মাস আগে, যে চিটাগং কক্সবাজার বেস আমাদের যে পরিমাণ মাল্টি রোল এয়ারক্রাফট দরকার, এটা আমাদের নাই। তো আমাদের যে 2030-এর আপনি জানেন যে আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে আমাদের সামরিক বাহিনীর, সেখানে আমাদের মাল্টি রোল কমব্যাট প্লেন দরকার এগুলো। তো এটা দিয়ে আসলে কি ইঙ্গিত করা হয়েছে? পাকিস্তানের যে F-17 আছে, থান্ডার, JC প্লেন বানাইছে চায়না, এই ধরনের যে মানে খুবই অত্যাধুনিক, যেগুলো F-35কে চ্যালেঞ্জ করতে পারবে, এই ধরনের মারণাস্ত্র অথবা সমরাস্ত্র আমাদের ভান্ডারে যোগ হওয়াটা জরুরি, যেটা উনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে। কয়েকদিনের ভিতরে আপনি দেখলাম আমার ইন্ডিয়ান মিডিয়াতে সব জায়গাতে আমাদের বিমান বাহিনীতে টিটিপির লোক পাওয়া গেছে, তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গি পাওয়া গেল, আমাদের বিমান চালায়, আমাদের যারা বিমান বাহিনীতে জব টপ করেন, এরকম বহু লোকের খোঁজখবর পাওয়া গেল। তালেবান থেকে, আফগানিস্তান থেকে যেন কে আসছে, এক লোক ভিজিটে আসছে, তার ব্যক্তিগত কারণে আসতে পারে না মানুষ, তারে জঙ্গি টঙ্গি বানায় নাটক টাটক করলো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উর্দু ভাষায় গালি দিচ্ছে, তারা পাকিস্তানি বানাইলো, লোক আসলে ইন্ডিয়ার লোক। তো এই দুষ্টামিগুলো করে মিডিয়া আমাদের তো দালাল, আওয়ামী লীগের এবং ভারতের গোলাম পোষ্য সাংবাদিক গণমাধ্যম আছে, তারা দিন রাত এগুলো ছাপানোর চেষ্টা করলো। এখন টিটিপিকে, তেহরিকে তালিবান পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ান রয়ের হয়ে যারা পাকিস্তানে, পার্টিকুলারলি বেলুচিস্তানে, আফগান সীমান্তে যারা যত রকম দুষ্টামি আছে, আল কায়দা টাইপের দুষ্টামি, বগদাদি স্টাইলের দুষ্টামি, আইসিস স্টাইলের দুষ্টামি, এগুলো তারা করে দিন রাত। পাকিস্তান ইরানের ভিতরে ঝামেলা লাগাবে, পাকিস্তান আফগানিস্তানের সাথে ঝামেলা লাগাবে, কেওয়াস লাগাবে, এবং তাদের অসংখ্য কমান্ডারকে পাকিস্তান গ্রেফতার করছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এবং তাদের আর্ম ফোর্সেসের অফিসাররা পর্যন্ত গ্রেফতার হয়েছে, তারা এখন পাকিস্তানের জেলে পর্যন্ত আসে, তাদের ফাঁসির আদেশ পর্যন্ত হয়েছে। তারপরে ইন্ডিয়া আইসিজেতে গেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছে, আইসিজেতে গিয়ে মানবাধিকারের প্রভিশন ইনভোক করে মামলা করেছে। তো এই কাজগুলো যারা করছেন, সেই কমান্ডাররা স্বীকার করছেন যে আমাকে টাকা দেয়, আমাদেরকে ট্রেনিং করতে নিয়ে গেছে বিভিন্ন ক্যান্টনমেন্টে, এর অস্ত্র এখানে আসছে, থেকে নিয়মিত তারা ভাতা পায়। সেই মানুষগুলো সংগঠন হচ্ছে টিটিপি, নাম কি? তালেবান। দেখলে কি মনে হবে যে ওই তালেবান আফগান তালেবানদের একটা ভাই বেরাদারের সংগঠন। তো যারা জিহাদ ব্যবসা করে, বাংলাদেশের হুজুররা আছে অনেকে জিহাদ ব্যবসা করে, এরা অনেকেই দেখবেন এই চিটাগং কক্সবাজার এখান থেকে মানে ওই পাঠায়, মানে চালান পাঠায়, লোকের চালান, জিহাদ ব্যবসায়ী চালান পাঠায় ওই টিটিপির হয়ে যুদ্ধ করতে। বাংলাদেশে অনেক তরুণ কিন্তু পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, তালেবানদের হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। টোটালটা হলো রয়ের ফাঁদ। তাহলে এই যে ফেনোমেনানটা, ওয়ার অন টেররের যে ডিসকোর্স, যে ফেনোমেনা টেরোরিজমের, যেটা গত 25-26 বছর ধরে আমরা দেখে আসছি, আমাদেরকে মাথায় রাখা দরকার যে জেনুইন ঘটনা থাকতে পারে, অসম্ভব কিছু না। যে কোনো সমাজে প্রান্তিক চিন্তার লোক আছে, আমার ইটিভি ভালো লাগে না, আমি গিয়া এটা বুলডোজ করে দিতে চাই, এটা কেউ ভাবতে পারে, একটা সমাজে এরকম মানুষ থাকতে পারে। কিন্তু এইটা থাকায়, চিন্তায় থাকা এক জিনিস, ক্ষোভে থাকা, বক্তব্যে থাকা, ফেসবুক স্ট্যাটাসে থাকা, এর মানে এটা না এটা একটা অর্গানাইজড ফোর্স।
আয়শা ইটিভির দালানটা বুলডোজ করে দিয়ে যেতে পারবে। মানে আপনি কাকে কতটুকু স্পেস দেবেন, কার ব্যাপারে কতটুকু খবর বানাবেন, সেটা তো একটা দায়িত্বশীলতা থাকা দরকার। তো এই জন্য বাংলাদেশে গণমাধ্যম এবং যারা আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন তাদেরকে দয়া করে বলবো, বাংলাদেশের স্বার্থটা নষ্ট করিয়েন না, দেশের বদনাম হয়। এই যে বাংলা খবরটা আজকে আপনি আমাকে বললেন, এই খবরটা কি ইংলিশ হয় নাই মনে করছেন দিনে? এই খবরটাকে সারা দুনিয়াতে ছড়ায়া যায় নাই যে বাংলাদেশে এই জঙ্গি ফেনোমেনা মানে করতেছে, উদ্ভব হচ্ছে? একই টাইমে আপনি 25টা ব্যবসায়ী কোম্পানি আসছে আমেরিকা থেকে ব্যবসা করতে, ওদের বিজনেস অ্যাসেসমেন্ট কি, বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে? তাহলে আপনি এগুলো করে কি আসলে দেশের ভালো করছেন, লাভ করছেন? আওয়ামী লীগের আমল এগুলো করে কি দেশের লাভ হয়েছে? অতএব আমাদের প্রত্যেকটা ফোর্স বাহিনীগুলোর ভিতরে যদি কেউ থাকেন, দয়া করে দেশের বিপক্ষে কাজ করিয়েন না। আগেও লাভ হয় নাই, ভবিষ্যতে লাভ হবে না, সরকারেরও 2 আনার লাভ হবে না। ফেসবুকের জমানা আপনি এইরকম 2 নম্বরে 9 নম্বরই করে লাভ হবে না। 1 ঘন্টা ওই যে বললো সাথে সাথে ফারুক স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, সবাই বুঝতেছে ঘরের থেকে যে কে কোত্থেকে নাটক করতেছে। দয়া করে এগুলো করিয়েন না। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অনেকগুলো কথা বলছিলেন এবং বলছিলেন যে অনেক ক্ষেত্রে ক্রিয়েট করা হয় অনেক ঘটনা, অনেক একটাকে আড়াল করতে গিয়ে একটা আড়াল করা হয়। কিন্তু আমরা জানি যে সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই, সরকার চেষ্টা করছে। সরকার যারা মন্ত্রী আছে তারা প্রতিনিয়তই বলছেন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে উত্তরণের চেষ্টা চলছে এবং মানুষ যে কষ্টে আছে সেই বিষয়গুলিও তারা অনুধাবন করছেন। মানে আপনার কাছে কেন মনে হয় যে আসলে ক্রিয়েট করা হচ্ছে বা ক্রিয়েট যারা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ফুয়াদ ভাইয়ের একটা পয়েন্টের সাথে আমি একমত, যেটা বলা হলো যে আমিও এর আগে টাচ করার চেষ্টা করেছি যে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এরকম খেলা অতীতেও হয়েছে এবং বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু এটার একটা ধারাবাহিকতা দেখেছি যে একটা ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করা হয় প্রতিনিয়ত, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। এরকম আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন একটা মানে কর্মকাণ্ডের মধ্যে মানে এরকম করে আসছে আওয়ামী লীগের আমলে বিগত 15-16 বছর। আরেকটা পয়েন্টে এটা ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত না, তিনি নিজেও সেই পুরনো খেলাটা কেন বন্ধ আমি হচ্ছে না? আসবো। আরেকটা পয়েন্ট, ফুয়াদ ভাই নিজেই ধরেন যে এটার মানে ওই যেটা বলেন আপনার সরকারের পক্ষ থেকেও এটা করা হতে পারে। হ্যাঁ, তিনি যদিও এখানে আশঙ্কা করেছেন, তারপরে দেখেন সরকার যদি এই ঘটনাগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে থাকে তাহলে সরকার ভালো করে জানে যে এটা একটা আন্তর্জাতিকভাবে একটা ইমেজের প্রশ্ন। আজকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বিভিন্ন জায়গায় বম্বিং হওয়া, বোমা সদৃশ বিভিন্ন বস্তু উদ্ধার করা, এটা তো ইন্টারন্যাশনালি আমাদের দেশের ইমেজ সংকটে পড়বে এবং আন্তর্জাতিকভাবে আমরা ডিমোরালাইজ হবো ডে বাই ডে। তো এটা তো একদিকে সরকারের জন্য নেতিবাচক, আরেকদিকে বিদেশি ইনভেস্টর যারা আমাদের দেশে ইনভেস্ট করতে চায় তারা তো এখানে ইনভেস্ট করার সেই সাহসটা পাবে না, তারা তো সেই কমফোর্ট আপনার এনভায়রনমেন্টটা পাবে না। উনি কিন্তু নিজেই বলেছেন। তাহলে সরকার তো জেনে বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারার কথা না, অ্যাজ পার ফুয়াদ ভাইয়ের কথা অনুযায়ী। তো আমার ধারণা এটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, ইটস নট আপনার মানে ট্রু। তবে সরকারের মধ্যেও আমি যে বললাম বিভিন্ন লেয়ারে বিভিন্ন জায়গায় এখনও কিন্তু ওই যে পতিত স্বৈরাচারের যারা ভারতীয় প্রেসক্রিপশনে বিগত 15-16 বছর এই দেশটাকে তারা তাদের মতো করে নাড়চাড় করেছে, তারা তো বাংলাদেশ থেকে সমূলে উৎপাটিত হয় নাই, পালিয়ে যায় নাই, তারা এখনও আছে। ওই চক্রটা এখনও কিন্তু খেলার চেষ্টা করছে। ওই চক্রটা এখনও কীভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায়, কীভাবে বাংলাদেশকে বেকায়দায় ফেলা যায়, কীভাবে সরকারের ইমেজ ডাউন করা যায়, কীভাবে বাংলাদেশটাকে একবারে আগের মতো করে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, আমরা যেভাবে চাই সেভাবে যাতে সরকার বাধ্য হয়। কারণ বিগত 15-16 বছরের কথা আপনি দেখেন, এখানে কি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের কোনো সরকার ছিল না। এখানে ছিল একটা দিল্লির এক্সটেন্ডেড গভর্নমেন্ট, দিল্লির প্রেসক্রিপশনে এই সরকার শুধু ইমপ্লিমেন্ট করতো, বাস্তবায়ন করতো। তো ইন্ডিয়া যখন দেখলো 5ই আগস্টের পরে তাদের সেই ফর্মুলা আর এখানে নাই, জনগণ বিতাড়িত করেছে, তো তারা তো এটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। তারা তো যে কোনো মূল্যে চাইবে যে আমরা আবারও কিভাবে আমাদের পূর্বের সেই কন্ট্রোলিং পাওয়ারটা আমাদের পকেটে নিয়ে আসতে পারি। সেই কন্ট্রোলিং পাওয়ারটা ইন্ডিয়া মূলত তাদের পকেটে নেওয়ার জন্যই এই খেলাগুলো খেলার চেষ্টা করছে। এই জন্য আমি বললাম যে সরকার এখানে কতটুকু দক্ষভাবে এই ঘটনাগুলোকে আসলে কন্ট্রোল করতে পারে, এগুলোকে ধরেন যে আপনার ডিল করতে পারে, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। এই জন্য আমাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, সরকারের দিকে দেখতে হবে, সরকারকে অবজার্ভ করতে হবে। সরকার দ্যাট মিনস সরকারের যে অর্গানগুলো যারা এই ফাংশনে কাজ করে, এই জন্য আমাদের সময় দরকার। আরেকটা বিষয় দেখেন, এইটার সাথে আমি একমত যে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। যেমন আমার ভাই যেটা কিছুক্ষণ আগে বললেন, কয়েকদিন আগে আমরা দেখলাম হঠাৎ করে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি। শুরুতে আমার কাছে এটা কেন জানি মানে তারপরে আবার হঠাৎ করে দেখলাম আলিয়া মাদ্রাসায় টানা 2 দিন চললো এরকম লন্ডভন্ড অবস্থা। তারপর দিন আবার
শিবির এবং ছাত্রদলের নেতারা একে অপরকে কোলাকুলি করে তারা ওটা সমাধান করে ফেললো যে না আমরা এখন থেকে একসাথে পথ চলবো, সহাবস্থান আমরা নিশ্চিত করব। তো দ্যাটস গুড, এটা আমরা চাই সবসময়। তাহলে কি এমন হলো যে 2 দিন আগে আপনারা একবারে লাঠি সোটা হেলমেট পইরা একবারে একে অপরকে দমানোর জন্য মাঠে নেমে গেলেন? তো রহস্য কিন্তু এখানে, কারণ আপনাদের মধ্যে যদি দা কুমড়া সম্পর্ক থেকে থাকে বা থাকতো, তাহলে কিন্তু এই ঘটনাটা সমাধান হওয়ার কথা না, মিনিমাইজ হওয়ার কথা না, চলমান থাকার কথা। বাট তারা সমাধান করে ফেলেছে, আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই তাদেরকে, উভয়কে, ছাত্র শিবির এন্ড ছাত্র দল উভয়কে আমরা ধন্যবাদ জানাই, কারণ এইরকম ঘটনা আমরা দেখতে চাই না। আরেকটা বিষয় দেখেন, এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট কিন্তু শুধুমাত্র বিএনপির আমলেই যে শুরু হলো বিষয়টা এমন না, এর আগেও ছিল। বিশেষ করে বিগত 15-16 বছর আওয়ামী লীগ, সেটাও কি ক্রিয়েট করা না আসবো, বিগত 15-16 বছর আওয়ামী লীগ তো এই জ্বালানি সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, পুরোপুরি। আমার ভাই আরেকটা কথা বলেছেন না, ওই যে বিদ্যুৎ কি বলে আপনার ওই ঔষধ নীতির কথা, এই ঔষধ নীতি সরকার যখন বাতিল করে দিল কয়েকদিন আগে, আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এই ঔষধ নীতি প্রণয়ন করতে গিয়ে প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জীবন যৌবন উজাড় করে দিয়েছেন, এবং উনার জীবনের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ঔষধ নীতি প্রণয়ন করা 82-তে। সুতরাং আপনারা এসে কলমের খোঁচা দিয়ে আজকে এটাকে বাতিল করে দিলেন, এটা তো মানে কোনোভাবেই মানার মতো না, গ্রহণযোগ্য না। বিগত 15-16 বছর আওয়ামী লীগ কী করলো, এই শিল্প খাতকে ওই সালমান এফরান সহ গুটি কয়েক অলিগার্কের হাতে তুলে দিয়ে পুরো শিল্প আমাদের এই ঔষধ শিল্পটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে, এবং এর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পথের ভিখারি পর্যন্ত হয়েছে, কারণ এই ওষুধের আপনার ট্রিটমেন্টের মানে বিল পরিশোধ করতে গিয়ে। তো আমরা তো এরকম চিত্র আর দেখতে চাই না, তো আপনারা কেন করলেন? আমরা কিন্তু সরকারকে এটা নিয়ে ব্যাপক চাপ দিয়েছি এবং বলছি, তো সরকার যদি কোনো অন্যায় সিদ্ধান্ত নেয় এটা তো আমরা মানবো না। এখন দেখেন এই জ্বালানি সংকট তখনও ছিল, ইউনূস সরকারের আমলে সরকার অনেকটাই এটাকে ধরেন যে কন্ট্রোল করতে পেরেছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে অনেক লাইসেন্স তারা বাতিল করেছে, যাদেরকে দেওয়া হয়েছিল বিভিন্ন টার্মিনাল করতে, এগুলো তারা ধরেন যে ক্যান্সেল করেছে। তো নানাভাবে তারা কিন্তু এই জিনিসটাকে ম্যানেজ করেছে ওই সময়। বাট বিএনপি এসে এখানে আবার তারা একটা বড় ধরনের ধাক্কা অলরেডি খেয়েছে, এবং এই ধাক্কা সামাল দিতে কতদিন লাগবে আই ডোন্ট নো, হয়তো মানে জনগণও আসলে বুঝতে পারছে না কতদিন লাগবে এটা ঠিক করতে। কিন্তু এই যে জ্বালানি সংকট সমাধানে এই যে প্রাইভেট সেক্টরের হাতে যে আপনার আমদানির যে দায়িত্বটা দেওয়া, এটা আসলে দেখেন পৃথিবীর 90% দেশ কিন্তু মানে বেসরকারিভাবে কিন্তু আপনার জ্বালানি আমদানি করে। ইভেন পাকিস্তান, ইন্ডিয়ার কথাও যদি বলি, তারাও কিন্তু মোস্ট অফ দেম তারা প্রাইভেট সেক্টরের মধ্যে দিয়ে কিন্তু জ্বালানিটা আমদানি করে। আমাদের এখানে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা কিন্তু আসলে প্রাইভেট সেক্টরকে জ্বালানি আমদানির দায়িত্ব দেওয়া না। প্রশ্নটা হচ্ছে যে প্রতিষ্ঠান বা যে কোম্পানিটাকে দেওয়ার কথা বলা হচ্ছে ইতিমধ্যে, ওই কোম্পানিকে নিয়ে আমাদের আপত্তি, ইভেন আমার নিজেরও আপত্তি, এবং জনগণের আপত্তি। কারণ এই কোম্পানিটা বাংলাদেশের জনগণের পক্ষের না, এই গোষ্ঠীটা বাংলাদেশের জনগণের পক্ষের না, এটা নিয়ে মূলত আপত্তি। এই জায়গাতে বিরোধী দল যারা আছেন তারা যদি স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট এই সলিউশনের একটা রাস্তা সরকারকে দেখাতে পারতেন, তাহলে সবচেয়ে ভালো হতো। দেন গতানুগতিক আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করা, যেটা আপনি বিরোধিতা করে গেলেন যে না এটা আমরা মানবো না, এটা কেন দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আপনারা তো বিরোধী নেই, আপনারা তো সরকারের সঙ্গে আছেন। না, আমরা বিরোধী সরকারি ম্যাটার না, আমাদের কথা হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে। সরকার যদি ভালো কাজ করে অ্যাপ্রিসিয়েট করবো। ওই যে বললাম আমি ঔষধ নীতির বিরোধিতা আমরা নিজেরা করেছি, কারণ ওটা সরকারের মানে যে সিদ্ধান্ত মানে সরকার নিয়েছে এটা জনগণের পক্ষের সিদ্ধান্ত না, আমরা নিজেরা বলেছি। তো জনগণের পক্ষের সিদ্ধান্ত না নিলে আমরা তো সরকারকে ওই অন্ধভাবে সাপোর্ট দেবো না। বিগত 15-16 বছর আমরা কীরকম রাজনীতি দেখে আসছি, যে আওয়ামী লীগ যা বলতেন তাই আইন, তাই সংবিধান। হাসিনা যদি বলতেন যে আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, আওয়ামী লীগের সাথে যারা ছিলেন 14 দল বলেন, মহাজোট বলেন, এক বাক্যে বলতো যে ইয়েস আপা এটাই সত্য, কালকে পশ্চিম দিকে সূর্য উঠবে। হয়েছে না এরকম? তো ওই প্যাটার্নের রাজনীতি আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে চাই না। ইভেন আমাদের আসাদুজ্জামান ফুয়াদ ভাই, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। আচ্ছা বলুন তো, ওনারা তো 11 দলীয় ঐক্য আছে না, জামাত ইসলাম ওই ঐক্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা কি জামাতের প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে একমত? বলেন, হয় না। কিন্তু পার্লামেন্টে পর্যন্ত বিরোধ হয়েছে যে জামাত একটা সিদ্ধান্তে একমত হয়েছে, এনসিপি সেটার এগনেস্টে দাঁড়িয়েছে, হয়েছে। তো এই যে মোটা দাগে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সবাই একমত। আমি এটাই বলছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা কিন্তু এটাই চাই যে আপনার মতের সাথে আমার পুরোপুরি মিলতে হবে, বা আপনি যা বলবেন তা আমি বাহবা বলবো, অন্ধভাবে সাপোর্ট দিব না, এই রাজনীতি দরকার নেই ভাই। যেটা সত্য আপনার দৃষ্টিকোণ থেকে, যেটাকে আপনি মানে রিয়েল মনে করেন, আপনি সাপোর্ট দেন। সেটা সরকারি দল করলো নাকি বিরোধী দল করলো, ডাজন্ট ম্যাটার, দেশের পক্ষে কিনা জনগণের পক্ষে কিনা। এই জন্য আমি বলছি যে প্রাইভেট সেক্টরে সরকার যদি এই জ্বালানি আমদানির দায়িত্বটা দিতে চায়, এখানে খুব একটা আপত্তি নেই। আবার আরেকটা এখানে আপত্তি এই কারণে আমরা করি, কারণ এটা শুধুমাত্র জ্বালানি না, এটা কিন্তু আমাদের একটা নিরাপত্তার ইস্যু, নিরাপত্তার প্রশ্ন। এই জন্য এই আশঙ্কাটা আরও বেশি আমাদের কুরে কুরে খাচ্ছে। তারপরেও আমরা সরকারকে বলেছি এবং বলে যাচ্ছি যে যে প্রতিষ্ঠান বা যে গ্রুপটাকে আপনারা দিতে চাচ্ছেন, এটা আপনারা পুনর্বিবেচনা করেন, কারণ ওই গ্রুপটা নিয়ে
জনগণের মধ্যে মারাত্মক লেভেলের অস্বস্তি রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনার প্রাইভেটাইজেশন করতে চাইলে করেন, কিন্তু পুনর্বিবেচনা করেন। জি, আবার আমি আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাকে এই পর্যায়ে। একটা বিরতি নিচ্ছে, ফিরছে এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি এই পর্যায়ে ফুয়াদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা ফারুক হাসানের কথার মধ্যে একটি কথা একবার উনি বলছিলেন যে ব্রিক্স নিয়ে তিনি তারেক রহমান প্রধানমন্ত্রী সেখানে যাবেন কি যাবেন না। আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে, সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আপনার কি মনে হয়? একটু জ্বালানি নিয়ে একটু কথা বলি। দেখেন, মানে আমরাও নীতিগতভাবে কেউ বেসরকারীকরণ করবার পক্ষে না। ইভেন বসুন্ধরা, সামিট, যেসব কোম্পানির বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় কথা বলি, তাদেরকে দেওয়ারও বিপক্ষে না। বিষয় হচ্ছে প্রসেস ফলো করছেন কিনা, আপনি একটা নীতিমালার ভিত্তিতে দিচ্ছেন কিনা। যে কোনো সরকারি কোম্পানিকে বেসরকারি খাতে দেবার যুক্তিটা কি থাকে, যে এটা ইনএফিশিয়েন্ট, এটা কার্যকরভাবে কোম্পানিটা চলছে না, চালাতে পারছে না, এইটা একটা লুজিং প্রপার্টি, এখানে লাভ হচ্ছে না, সরকারের প্রচুর ঘাটতি দিতে হচ্ছে, তাহলে আপনি রাইট জায়গাতে প্রসেস ফলো করে প্রাইভেটাইজেশন করবেন অথবা সেল আউট করে দেবেন, কিছু একটা করবেন। আমাদের যে বিসিআইসি কর্পোরেশন আছে, সেখানে আপনার প্রায় 50-60টা কোম্পানি আছে, অলমোস্ট এন্টায়ারলি সবাই মানে লুজিং এন্টারপ্রাইজ, লোকসানে আছে। বিমান বলেন, আমাদের রেলওয়ে বলেন, এরকম বড় বড় পাটকল, চিনি কল, যা যা আছে সব কিছু লুজিং এন্টারপ্রাইজ। আমরা এখানে কথা বলছি এমন একটা খাতের প্রাইভেটাইজেশন নিয়ে, যেটা একমাত্র কোম্পানি যে লাভজনক প্রতিষ্ঠান, বিবেচিত লাভজনক প্রতিষ্ঠান, হিউজ প্রফিট করে। অতএব এই কোম্পানিটাকে কেন আপনার এই কোম্পানি যে ব্যবসাটা করে এটাকে প্রাইভেটাইজ করতে হবে কেন? এটা তো আপনার লুজিং এন্টারপ্রাইজ না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি কোনো সেক্টরকে প্রাইভেটাইজ করেন, তার আগে তো নীতিমালা করতে হবে, পার্লামেন্টে উঠাইতে হবে যে আমরা এই সেক্টরের এই অংশটা এই কারণে প্রাইভেট সেক্টরে দিতে চাই। তখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলাপ হবে। আপনি চিঠির ভিত্তিতে যদি লেনদেন করে ফেলেন, কাউকে ওয়াদা দিয়ে ফেলেন, কিন্তু পার্লামেন্টে কি সেই বিষয়গুলো আসলে আলোচনা হয়? সেটা তো আমরা বলছি যে এটা তো আমাদের প্রেশার, আমাদের কথা বলার কারণ তো এইটা যে আমরা নীতিগতভাবে তো এই জিনিসগুলোর বিপক্ষে না। যে আমরা এই যে বলছে না যে এই কোম্পানি ওই কোম্পানি, আমার কোনো আপত্তি নাই। বাংলাদেশে যে কোম্পানি এলিজেবল, আমার নীতিমালার প্রশ্ন, যারা ফুলফিল করবেন, যারা মার্কেটে ম্যানুপুলেট করবেন না, যারা মার্কেটে জনগণকে কষ্ট দেবেন না, এই নীতিমালার মধ্যে যাই আসবেন তাকেই বিজনেস দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেটা আপনি করছেন না কেন? আপনি গোপনে গোপনে করছেন কেন? যাদের মতামত নিতে চাইলেন, বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা, তাদেরকে আপনি একটা মতামত দেবার জন্য বাধ্য করছেন কেন? সে যখন জনগণের পক্ষে রাষ্ট্রকে সামনে রেখে মতামত দিল, আপনি তার পথ খায়া ফেললেন মানে কি? এর পরের সচিব, এর পরের চেয়ারম্যান বুঝবে না যে আসলে আমাকে কি মত দিতে হবে? আপনি প্রচ্ছন্নভাবে এটা বলে দিলেন না যে সরকার আসলে কি মত চাচ্ছে। তাহলে এই প্রসেসটা হচ্ছে সন্দেহজনক, যে আপনি আসলে মনোপলিতে যাচ্ছেন, আপনি আসলে কুইক রেন্টাল মডেলে যাচ্ছেন, যে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণে আছে, আমাদেরকে তেল আর গ্যাসের নিয়ন্ত্রণটা নিতে হবে আমাদের ব্যবসায়ীদেরকে দিয়ে। এই জায়গাগুলো হচ্ছে ভয়ঙ্কর। জনগণের মালিকানার প্রশ্ন এখানে কম্প্রোমাইজ হচ্ছে। আমরা নীতিগতভাবে এগুলোর বিপক্ষে না। থার্ড হচ্ছে আপনি প্রাইভেট সেক্টরে দিয়ে নীতিমালা মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, এটার ব্যাপারে আমাদের আস্থার ঘাটতি আছে। কেন ঘাটতি আছে? জ্বালানির অনেকগুলো বিষয় তো প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে, সরকার তো একটা জিনিসেরও নিয়ন্ত্রণে নাই। এক্সাম্পল দেই, কুইক রেন্টাল একটা বড় ব্যাপার না? বিদ্যুৎ আমরা তো প্রাইভেট সেক্টরে দিচ্ছি, প্রাইভেট সেক্টরে দেওয়ার পরে তার কি আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? বিদ্যুৎকে সাফিসিয়েন্ট প্রোডাকশন হচ্ছে? বিদ্যুৎ যেটা প্রডিউস হচ্ছে এটাকে সাফিসিয়েন্টলি ট্রান্সফর্ম করা যাচ্ছে? বাড়িতে বাড়িতে আমরা দিতে পারছি? বিদ্যুৎ যেটা যে দামে পাওয়ার কথা, জনগণ কি সেই দামে পাচ্ছে? এখানে প্রফিট হচ্ছে না কোথায়? এখানে বিদ্যুৎ খাতের যে ভূতর বিল থেকে শুরু করে যে দুর্নীতি আছে, এটা কি বন্ধ করা গেছে? তাহলে আপনি কোন অংশটা প্রাইভেটাইজ করলেন? সকল লুজ প্রজেক্ট, মানে সকল সভরেন ক্লোজ দিয়ে গ্যারান্টি দিলেন আপনি, মানে আপনি গ্যাস দিবেন, সে প্রডিউস করে দিবে, গ্যাস দিতে না পারলেও তাকে টাকা দিতে হবে, তাকে ক্যাপাসিটি চার্জ দেবেন। এই প্রসেসটার ভিতরে কি দিলেন আপনি জনগণকে? তাহলে এই যে বেসরকারীকরণ করলেন, এটা তো আসলে বেসরকারীকরণ করলেন না, আপনি একটা খাতকে জনগণের টাকা দিয়ে দৈত্য বানানোর একটা ব্যবস্থাপনা করলেন।
তাহলে একইভাবে দেখতে পাচ্ছি ধরেন এলএনজি বেসরকারি খাতে দিয়ে দিয়েছে না সরকার, সরকার তো এলএনজি প্রসেস করে না। তাহলে এলএনজি যে এই যে 12 লিটারের বোতল যে 1600 কত টাকায় যেন বিক্রি করার জন্য সরকার বলে দিয়েছে, যে কোনো দোকানে জানতো সোনার বাংলায় 1800, 1900, 200, 300 টাকা বেশি দামে ছাড়া এলএনজি দেশে কেউ কোথাও কিনতে পারছে কিনা? তাহলে আপনি বেসরকারি খাতে তো এলএনজি দিলাম আমরা, মার্কেটের প্রায় 25-30% এখন 17 সাল থেকে শুরু করে, এবং এটা মানে র্যাপিডলি বাড়ছে এলএনজির এই বোতল ব্যবসা। তো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো থার্ড হচ্ছে আপনি বসুন্ধরাকে তো বিটুমিন প্রডিউস করবার জন্য দিয়েছিলেন, রেজাল্ট কি হয়েছে? তার যে বাই প্রোডাক্ট ফার্নেস অয়েল, ডিজেল, এটা কি রাইট প্রসেসের ভিতরে রাইট প্রাইসিংয়ের মধ্যে দিয়ে সে সেল করছে? তাহলে আপনি যে প্রাইভেট সেক্টরে দেবেন, বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা, সে কি জনগণের হয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবে? আমাদের সরকারি সংস্থাগুলোকে তো আমরা দেখেছি, তিতাস, পিডিবি, ওয়াটার, ওয়াসা, হাবিজাবি যা আছে, কেউ কি আমাদের হয়ে কখনো, জনগণের হয়ে কখনো দাঁড়িয়েছে? জনগণের হয়ে লড়াইটা করেছে যে জনগণের জন্য আমি কাজটা করব, এই মূল্যটা নির্ধারণ করব? এই জন্য আমরা ইন প্রিন্সিপাল প্রাইভেটাইজেশনের বিপক্ষে না, যে কোনো কোম্পানিকে আপনি দেন। প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রেল লাইন লস করা, বাংলাদেশ বিমান লস করা আর জ্বালানির ট্যাঙ্কার ডুবে যাওয়া কিন্তু এক জিনিস না। এই যে অ্যাক্সিলারেটর অয়েলের এখানে আগুন লাগছে, এটা কি আমাদের রেলের ঝামেলা আছে না? প্রতিদিন আপনার উল্টা পাল্টা হইতেছে, টিকিট পাওয়া যায় না, সময় মতো ট্রেন যায় না, লক্কর ঝক্কর, গতি থাকলেও উঠায় না, আখাউড়া সীমান্ত, কুমিল্লা সীমান্তে গেলেই ট্রেন আস্তে করে থাইমা যায়, চোরা চালানিরা 5-10 মিনিটের ভিতরে মাল ওঠানামা করতেছে, ব্যবসা করে ফেললো, এগুলো বন্ধ হয় নাই। এই বন্ধ না হওয়ার কারণে কি বাংলাদেশের সভরেন্টি কম্প্রোমাইজড হচ্ছে কিনা? আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদে পড়ছে কিনা? পড়ছে না। আমরা ভোগান্তির শিকার হচ্ছি। কিন্তু জ্বালানি এমন একটা বিষয়, রাষ্ট্রের পুরো সভরেন্টির কোশ্চেন জড়িয়ে গেছে এখানে। যদি গ্যাস না থাকে, বিদ্যুৎ না থাকে, আপনার তেল না থাকে, টোটাল ইন্ডাস্ট্রি কলাপস করবে। ইতিমধ্যে 200-র উপরে কোম্পানি দেখলাম ভলান্টারিলি আপনার শ্রমিকদেরকে বাড়ি পাঠায় দিচ্ছে। আবার আপনি 25টা কোম্পানিকে আইনা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতেছেন, হেরা কি লেখাপড়া জানে না? পত্রিকা পড়ে আসে নাই যে বাংলাদেশে কি অবস্থা চলতেছে? বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী কদিন আগে বলছে না যে আমাদের সব চেষ্টা বিফলে কেন যাচ্ছে? কারণ এই সিকিউরিটিগুলো আমরা দিতে পারছি না। তাহলে এই যে সামগ্রিক বাস্তবতায় জ্বালানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস কুইক রেন্টালের অভিজ্ঞতা মাথায় রেখে এই অলিগার্কদের হাতে আপনি আবার তুলে দেবেন কিনা? এই এসালমরা তো নাই হয়ে যায় না এই বাংলাদেশ থেকে। এই যে 2026 এই শতাব্দীর যে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভরা তো নাই হয়ে যায় নাই, তারা তো আছে। তাদের একজনকে তো বিচারের মুখোমুখি করতে পারেন নাই, পেরেছি আমরা। দুদককে বাধ্য করার চেষ্টা করা হয়েছে, এই সরকার করেছে এসালমকে ক্লিন শিট দেওয়ার জন্য। দুদকের অফিসাররা, কমিশনাররা অত্যন্ত ইন্টেগ্রিটিওয়ালা মানুষ, রিজাইন করে চলে গেছে, এখনও তো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। বাংলাদেশ ব্যাংকে এসালমের লোক বসাইছেন, এসালমের জন্য একটা অর্ডিন্যান্সে একটা প্রভিশন ঢুকাইছেন, ল চেঞ্জ করে ফেলছেন 18 খ। শুধু সামিটকে এই টার্মিনালটা দেওয়ার জন্য একটা অর্ডিন্যান্স চেঞ্জ করে ফেলছেন, একটা প্রজ্ঞাপন উইথড্র করে ফেলছেন। ওষুধ শিল্পকে বেনিফিট দেওয়ার জন্য আপনি জনগণকে বেচে দিয়েছেন। 117টা কোম্পানি থেকে ওষুধটা থেকে 295টা ওষুধের দাম কমানোর, নিয়ন্ত্রণ করবার অধিকার কেড়ে নিয়েছেন। তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে আপনি প্রাইভেট সেক্টরে জনগণের হয়ে প্রাইভেটাইজ করছেন না, আপনি অলিগার্কের পক্ষে প্রাইভেটাইজ করছেন। আমরা বেসরকারীকরণ চাই, যে জায়গাতে বেসরকারীকরণ করার দরকার, জনগণের মালিকানা ঠিক রেখে আমার দেশের লাভ হবে, রাষ্ট্রের লাভ হবে। 3টা পাটকলকে আপনি বেসরকারীকরণ করেছেন, ফাইন, হতেই পারে, আলোচনা করেন, সবাই মিলে নীতিমালা তৈরি করেন। তা না করলে যেটা হবে, পৃথিবীতে বহু দেশ আছে শুধু জ্বালানিকে কেন্দ্র করে সরকার বদল হয়ে গেছে, রায়ট হয়েছে, সিভিল ওয়ার লাগছে শুধু জ্বালানিকে কেন্দ্র করে। তেল গ্যাসের জন্য যুদ্ধ হচ্ছে, স্ট্রেইট অফ হরমুজে কিসের জন্য যুদ্ধ হচ্ছে? আপনার এখানে আমরা অসংখ্যবার আলোচনা করেছি, এই জ্বালানি নিয়ে। তো ভেনেজুয়েলার মাদুরোকে কেন উঠায় নিয়ে আসছে? জ্বালানির জন্য। আফ্রিকার যেখানে ডায়মন্ডের আছে, পাহাড় আছে, গোল্ডের পাহাড় আছে, সেখানে কেন সিভিল ওয়ার হচ্ছে? ইরাক যুদ্ধ। তাহলে সেই রকম একটা গ্লোবাল রিয়েলিটিতে আপনি আসলে কি করবেন? এরপরে দেখেন অ্যাক্সিলারেটর অয়েলের পিছনে সজীব ওয়াজেদ জয়ের হাত আছে, তার এখানে ইনভেস্টমেন্ট আছে, এই জিনিস তো আমরা অলরেডি জানি। এরপরে হচ্ছে আপনি সামিট গ্রুপ থেকে শুরু করে বসুন্ধরার সবাই আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি। এই কোম্পানিগুলোর সাথে কি ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট নাই? আওয়ামী লীগের এসালমের লুটের টাকার ইনভেস্টমেন্ট নাই মনে করেন? থাকতে পারে না। তাহলে আপনি এই জিনিসগুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে না। আপনি নতুন সম্ভাবনা, নতুন মার্কেট প্লেয়ার তৈরি করবেন, যে প্লেয়াররা কম্পিট করবে নিজেদের ভিত্তিতে। কোন জ্বালানি এমন একটা জায়গা যেটা নিয়ে খেলবার সুযোগ নাই।
আপনি চাল ডাল 2-4 দিন না খেয়ে চলতে পারবেন। এই যে পচা চাল দিছে না ভারত, আপনি ফেরত পাঠাই দিচ্ছেন, তো ফেরত পাঠাই দেওয়ার কারণে কি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে? কিছু হয়নি তো। আমাদের কিছু ভোগান্তি হইতে পারে, দাম 2-4 টাকা 5 টাকা বাড়তে পারে, কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ কি জিনিস? আদানির কাছে যে আমরা এই যে রিলায়েন্ট হয়ে গেলাম, 25 বছরের জন্য দেশ বেঁচে গেল, এখন এই যে 1,500, 2,000, 3,000 মেগাওয়াট বিদ্যুৎ না দিলে কি হবে? আমার এখন শর্টেজ আছে 3,500, 12,000, 13,000 হচ্ছে, আদানি তার থেকে 1,500-2,000 মেগাওয়াট দিচ্ছে, কালকে যদি না দেয় কি করতে পারবেন? ধরেন বললো যে ওইখানে আমার কয়লার ওইখানে আগুন লেগে গেছে, আপনি যেটা দেখতে পারবেন না, দেখতে পারবেন? বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল 2,000 মেগাওয়াট, তারপরে কি হবে? কোনো জবাবদিহিতা? আপনি বসুন্ধরা তবু তো দেশের ভিতরে আছে, পুলিশ পাঠাইতে পারবেন দেখার জন্য, আদানির ওখানে তো কিছু পাঠাতে পারবেন না। তাহলে কাঠামোগতভাবে আমরা চাই যে এই জিনিসগুলো পার্লামেন্টে আলোচনা হোক, ক্রস পার্টি এগ্রিমেন্ট হোক, দেশপ্রেমিক জ্বালানি বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত নেন, তাদের মতামতের উপরে ভিত্তি করে দীর্ঘমেয়াদী আলোচনা করে সমাধান করা দরকার। না হলে যেটা হবে আমদানি নির্ভর, লুটেরা নির্ভর প্রজেক্ট হয়ে যাবে, যেটা আমাদের কারোর জন্য মঙ্গলজনক না। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। অনেক দীর্ঘ বক্তব্য শুনলাম, আমরা আসলে এক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অন্য অনেক সমস্যার মধ্যে ঢুকে গেছি। কোনটা নিয়ে রেখে কোনটা কথা বলবো সেটি আসলে একটি বিষয়। আপনার কাছে কি মনে হয় আসলে এই যে জ্বালানির কথা বলা হচ্ছে, সারা দেশের আমরা যে পরিমাণে লোডশেডিং দেখছি, মানুষের দুর্ভোগ চলছে, এর থেকে আসলে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? ধন্যবাদ। এটা আসলে সময় সাপেক্ষ এবং শুরুর দিকে সরকারের দায়িত্বশীল মন্ত্রী যারা রয়েছেন তারা যদিও বলেছেন যে কোনো সংকট নাই ইত্যাদি, এগুলো স্রেফ জনগণকে একটু ঠান্ডা রাখার জন্য বলার জন্য বলা, বাট বাস্তবতা অনেক কঠিন এবং জটিল। জনগণ তো ঠান্ডা হচ্ছে না, গরমে। এটা ট্রু, এটা তো বলে। ইভেন কালকেও মিনিস্টার বক্তব্যে বলেছেন যে আরও স্বাভাবিক হতে আমাদের 8 থেকে 10 দিন লাগবে। স্বাভাবিক হতে, সমাধান না কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার যেটা অ্যানালাইসিস, জ্বালানি সংকট সমাধানে সরকার ধরেন আরও 2 বছরের, মানে কম না বেশিই লাগবে টাইম আমার ধারণা। এই অবস্থা চলবে না, তারা তো কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করবে, বাট আমাদের যে মূল সংকট, এই সংকট আপনি অ্যাটলিস্ট আরও 2-2.5 বছরের আগে আপনি এটা সমাধান করতে পারবেন না। তার মধ্যে দেশে কি হয় না হয় সেটা তো আরও আরেক আলোচনা, সেটা দেখা যাক। ফুয়াদ ভাইয়ের কথাগুলোর সাথে অনেকটাই আমি একমত। কি হয় না হয়, আবার এটা আরেকটা আশঙ্কার কথা আপনি বলছেন। আশঙ্কা দেশে তো আমাদের কখন কোন ঘটনা ঘটে, যে বললাম এক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেক ঘটনা এখানে তৈরি হয়, ক্রিয়েট হয়। তো এই ঘটনা তো চলমান একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে অলরেডি। আরেকটা বিষয় দেখেন, এই যে উনি যে কথাগুলো বললেন যে নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে সরকার যদি এটাকে বেসরকারীকরণ করে আমাদের কোনো আপত্তি নেই, দ্যাটস গুড, এবং এটাই মানে হওয়া উচিত এবং হতে হবে। তো এইটা নিয়ে তারা যদি সলিড একটা প্রপোজাল সরকারকে দেয় বা বলে তাদের জায়গা থেকে, তারা পার্লামেন্টেও আছে, পার্লামেন্টের বাইরেও বক্তব্য দেয়, কথা বলে, তাহলে সরকার হয়তো এদিক দিয়ে সিদ্ধান্ত নিতে পারে। বা সিদ্ধান্ত না নিলে ধরেন যে পার্লামেন্টেও এর বিরোধিতা হবে, বাইরেও হবে। তো এইরকম সলিড পরামর্শ সরকারকে দেওয়া উচিত আমি মনে করি। শুধু ধরেন যে মাঠে ময়দানে বিরোধিতা করার জন্য বা ধরেন যে বক্তব্যের জন্য বক্তব্য দেওয়া, এখান থেকে বের হয়ে আসা দরকার বলে আমি মনে করি। কারণ গণ অভ্যুত্থানের পরে আমাদের ওই রিয়েল প্রবলেম সলিউশনের যে মানে আপনার রাজনৈতিক যে অবস্থা, এখানে আমাদের ঢোকা দরকার। আর কত আমরা ওই আগের সিস্টেমে চলবো, আগের সিস্টেমে আমরা কথার মধ্যে বক্তব্য এর মধ্যে ঘুরপাক খাবো। এখন আমাদের সমাধানের দিকে ঢুকে, কারণ এই দেশটা তো আমাদের। আজকে দেখেন, সরকার যদি এই জ্বালানি সংকট সমাধান করতে না পারে, বিপদে কে পড়বে? সরকার না, বিপদে পড়বে দেশ। দেশটা তো আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ। তো সুতরাং আলটিমেটলি দেশের জনগণ বিপদে পড়বে, আমরা সবাই পড়বো। তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে আসলে কোঅপারেটিভ হতে হবে একে অপরের, এবং সরকারকে ওখানে দেশ এবং জনগণের স্বার্থটা প্রাধান্য দিতে হবে। তারা যদি ওই অলিগার গুটি কয়েক ব্যক্তির হাতে জিম্মি হয়ে যায়, তাহলে তো বলার কিছু নাই, তাহলে আগের মতো যা অবস্থা তাই চলবে। তো আমরা চাই সরকার যাতে ওই সিন্ডিকেট বলেন বা অলিগার গোষ্ঠীটা বলেন, ওদের হাতে জিম্মি হয়ে না পড়ে। কারণ এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন, এটা কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমরা শতভাগ একমত এই বিষয়ে। তো সুতরাং এটাকে কঠিনভাবে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার যাতে সিদ্ধান্ত নেয়, এটা অবশ্যই আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আমরা চাই এই সংকট আমরা সবাই মিলে অতি দ্রুত সমাধান করি। জি, আপনি বারবার বিপদের কথা বলছেন যে বিপদে পড়তে পারে। বিপদ আমাদের সামনে পদে পদে আসবে, কারণ আমাদের চাই না, আমাদের যে অবস্থা, কারণ আমরা বিপদের দিকেই যাচ্ছি, আসলে ভালোর দিকে যেতে পারছি না। না, এখান থেকে ফিরে আসতে হবে অবশ্যই। আমরা জানি যে সম্প্রতি হেফাজত ইসলাম 9 দফা দাবি দিয়েছে। তাদের 9 দফা দাবি কি আসলে বাস্তবায়ন সম্ভব এই সরকারের কাছে যে দাবি তারা করেছে? হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন। তারা অরাজনৈতিক জায়গা থেকে বিগত সরকারকেও সম্ভবত 13 দফা না 16 দফা দিয়েছিল বোধ হয় আওয়ামী লীগের আমলে। এখন বিএনপিকে 9 দফা, সেখান থেকে তারা কাটছাট করে 9 দফা দিয়েছে। এবং তারা বেশ কিছু
যৌক্তিক দাবি নিয়ে আসছে, যেগুলোর সাথে আমরাও একমত। আমরা মনে করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি তাহলে এগুলো করা দরকার। বাংলাদেশে যেহেতু আপনার ধরেন যে অধিকাংশ মানুষই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গা থেকে তাদের দাবিগুলো সরকার বিবেচনা করতে পারে। ভাস্কর্য নিয়েও তাদের একটি দাবি আছে, সেই বিষয়গুলো আসলে না, ভাস্কর্যের বিষয়ে ধরেন যে সরকার এটা দুটো দিক দিয়ে, এটা দুটো ডেফিনেশন। ধরেন ইসলামী শরিয়ত মোতাবেক একটা ডেফিনেশন আমরা ছোট থেকেই জেনে আসছি, আর একটা এটা আমরা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে যেটা আমরা করে থাকি। তো সুতরাং এটা নিয়ে বলে বোধ হয় আমার বক্তব্য না দেওয়াটাই উচিত, কারণ ধর্মীয় বিষয় অত্যন্ত সেন্সিটিভ। এই বিষয়ে কথা বলতে গেলে দেখেন এখন হুজুররা মনে করতে পারে আমাদের বিরুদ্ধে বলেছে, আবার সাংস্কৃতিক কর্মী যারা এরা বলতে পারে যে আমাদের বিরুদ্ধে বলেছে। এক জটিল গেরাকল আর কি। ওদিকে না যাওয়াটাই আমাদের ভালো। সরকার চেষ্টা করবে অবশ্যই তাদের দাবিগুলো পর্যালোচনা করে, যেগুলো অবশ্যই খুব দ্রুত মানা সম্ভব, বাস্তবায়ন সম্ভব করবে। জি, আমি ফওয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। ফারুক হাসান খুব টেকনিক্যালি বিষয়টি আসলে এড়িয়ে গেলেন। একদিকে সংস্কৃতি কর্মীরা কি চিন্তা করবেন, একদিকে হুজুররা কি চিন্তা করবেন, সেটি উনি ভাবছেন। না, এখন বিষয়টা সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়েই বাংলাদেশ। এখানে আপনি মনে ধরেন যে একটা গোষ্ঠীকে কখনোই বাইপাস করে বা স্ক্যাপ করে আপনি ধরেন যে কোনো কিছু করতে পারবেন না। জি, কারণ সবারই বাংলাদেশ তো। এখানে যেমন হুজুররা থাকবে, সংস্কৃতি কর্মীরা থাকবে, হিন্দু থাকবে, মুসলমানও থাকবে। কাউকে বাদ দিয়ে কি আপনি দেশের কল্পনা করতে পারবেন? পারবেন না। তো সুতরাং তারা তো বলছে যে এটি করতে হবে। আমি এটাই তো বললাম, সরকার তাদের দাবিগুলো আমলে নিয়ে পর্যালোচনা করুক না, করে তারা তো একটা মতামত জানাবে বা কথা বলবে। এটা তো এমন না যে ফুল স্টপ হয়ে গেল, আলোচনা চলুক। জি, ফওয়াদ ভাই আপনার কাছে কি মনে হয়, তাদের দাবি কি যৌক্তিক এবং সেইগুলো কি আসলে বাস্তবায়ন সম্ভব কিনা? একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে নাগরিক হিসাবে অথবা যে কোনো অরাজনৈতিক সংগঠন হিসেবে তো যে কোনো দাবি রাষ্ট্রের কাছে করার সুযোগ আছে, এবং সেটা করবার ব্যাপারে আসলে হেফাজতেরও যথেষ্ট রাইট আছে। রাষ্ট্রের জায়গা থেকে কিছু বিষয় তো বিবেচনাতে নেবার সুযোগই আছে। যেমন ধরেন তারা বলছে শাপলা চত্বর গণহত্যার বিচার খুবই ন্যায্য একটা জায়গা, খুবই ন্যায্য জায়গা। ইতিমধ্যে আইসিটিতে নড়াচড়া হয়েছে। আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছিলাম একটা কমিশন করবার জন্য। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে এটা একটা কমিশন করে পাবলিক হিয়ারিং করবার জন্য। প্রফেসর ইউনূস সাহেব সম্ভবত শেষের দিকে বলেছেন জাতিসংঘকে দিয়ে একটা তদন্ত করাবেন, কিন্তু তখন সময় প্রায় আসলে শেষ হয়ে গেছে, এটা আর ওয়ার্ক করে নাই আর কি। তো এটা একটা ন্যায্য জায়গা। 24-এর গণহত্যার বিচার ওনারা চেয়েছেন, ন্যায্য জায়গা। আমরা কারো এই ব্যাপারে দ্বিমত করবার সুযোগ নাই। ওনাদের কাওমি ঘরানার লেখাপড়ার মানের ব্যাপারে কথা বলেছেন। এই মান শুধু কাওমি ঘরানার না, বাংলাদেশের টোটাল লেখাপড়ারই একটা কম্প্রিহেন্সিভ জায়গাতে আসা দরকার, যে কোনটাকে কোন মানে আপনি দেবেন। সে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ভার্সনে পড়ুক, বাংলাতে পড়ুক, মাদ্রাসাতে পড়ুক, সব জায়গারই একটা কমন লেখাপড়ার মান, গ্রেডিং ঠিক করা দরকার। তা না হলে যেটা হচ্ছে যে রাষ্ট্র খুবই সেগমেন্টেড হয়ে যাচ্ছে চিন্তায়, লেখাপড়ায়, যার যার প্যারালাল লেখাপড়ার কালচার ডেভেলপ করতেছে, যেটা সমাজের নাগরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছেন, খুবই ন্যায্য। আমরা নিজেরাও বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি। পার্বত্য চট্টগ্রামে গুরুত্বপূর্ণ যে কাজটা করা দরকার সেটা হচ্ছে সকল এনজিও কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া দরকার রাষ্ট্রের। এটা একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছে। কারণ যেই লেভেলে আপনার খ্রিস্টান মিশনারিরা ওখানে কাজ করছে, অধিকাংশ ছোটোখাটো গোত্রগুলো প্রায় এন্টায়ারটি খ্রিস্টান হয়ে গেছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতরে হাসপাতাল, চার্চ থেকে শুরু করে, এবং তারা ওখানে একটা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট সিরিয়াসলি মানে ডেভেলপ করার চেষ্টা করছে। এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আপনি কথা বললে দেখবেন যে সেটলার বলতে তারা এত ঘৃণিত একটা শব্দ তারা চিন্তা করে যে এরা এসে মনে হয় ওদের দেশ দখল করে ফেলছে, এরকম একটা জিনিস, একটা জেনারেশন তৈরি করছে এরা। অতএব পাহাড়ের সকল এনজিও জনগোষ্ঠীর অ্যাবসলিউট কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এনজিওরা তো কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে, সেগুলোর কি হবে? সেগুলো বাংলাদেশ রাষ্ট্র টেক ওভার করবে। নাগরিক আকারে তার যে পরিমাণ বঞ্চনা আছে, তার যেটার ঘাটতি আছে, সেটা লেখাপড়া হোক, কালচার হোক, ভাষার প্রোটেকশন হোক, জব, চাকরি বাকরি, সব কিছুতে ন্যায্যতা করবার জন্য আমরা বলেছি একটা ট্রুথ কমিশন করেন, একটা ঐক্য কমিশন করেন। ঐক্য কমিশন করে সকল
জাতিগোষ্ঠী যারা আছেন তাদের বক্তব্য শোনা দরকার, তাদের কষ্ট, তাদের চাওয়া পাওয়াগুলো শোনা দরকার, কিভাবে এই বৈষম্য বঞ্চনাগুলোকে রাষ্ট্র আমরা অ্যাড্রেস করতে পারি। কিন্তু কোনো প্রাইভেট সেক্টর, এনজিও, কোনো ইন্টারন্যাশনাল বডি, অ্যাম্বাসেডার এদের যাওয়া আসা এখানে নিষিদ্ধ করতে হবে। কারণ এদের যাওয়া আসায় কি হয়েছে আমরা সুদানে দেখেছি, রাষ্ট্রবিভক্ত হয়েছে, ইন্দোনেশিয়াতে দেখেছি রাষ্ট্রবিভক্ত হয়েছে, গৃহযুদ্ধ লেগেছে। সারা দুনিয়াতে এই সুশীল বাংলাদেশের কিছু এই বাম তথাকথিত সেকুলার আওয়ামী টাউটবাটপার সুশীল আছে, এরা বুদ্ধিজীবী, এরা অন্ধকারময় আইনজীবী, এরা হইল আপনার গণমাধ্যম কর্মী, এরা আদিবাসী দিবস পালন করে। হ্যাঁ, আদিবাসী কারা? এই পুরো বঙ্গ যেটা বেঙ্গল ডেল্টা পুরোটা মিলায় আদিবাসী কারা? আমরাই তো। তাহলে যে আদিবাসীরা মেজরিটি, তার অধিকার নিয়ে তো আপনার কথা বলার দরকার নাই। আমরা কোত্থেকে আইছি? তারা আমাদেরকে সেটলার বানানোর চেষ্টা করতেছে যে আমরা অভিবাসী, আমরা আইসা ওইখানে বসতি করছি। আমরা কোত্থেকে আইছি? কোন দেশ থেকে আইছি? যেভাবে ইউরোপিয়ানরা গিয়ে আমেরিকা দখল করছে, ইউরোপিয়ানরা গিয়ে কানাডা দখল করছে, ইউরোপিয়ানরা গিয়ে নিউজিল্যান্ড দখল করছে, অস্ট্রেলিয়া দখল করছে, ইসরায়েল বানাইছে। আমরা কোত্থেকে আসছি? আমরা তো হাজার বছর ধরে এখানেই ছিলাম। আমগর বাপ মারা বাইরে থেকে লোকজন এখানে আসছে, থাকছে, খাইছে, সেটেল হয়েছে, বিয়ে শাদী করছে, আমগর বাপ মার কায়ের রং পরিবর্তন করায় দিছে। কিন্তু এটা তো আমরা তো কোথাও যাইনি, আমরা তো এখানে ছিলাম। তাহলে আমরা তো সেটলার না, আমরা এখানকার আদিবাসী, বেঙ্গল ডেল্টার আদিবাসী। অতএব ওই পাহাড়ি জনগোষ্ঠী যারা 100, 150, 200, 250 বছর আগে ভিয়েতনাম থেকে, ফিলিপিন থেকে, বার্মা থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে আসছে, তার আদিবাসী হয় কিভাবে? আজকে ধরেন এই যে রোহিঙ্গারা আছে না বাংলাদেশে, লাখ লাখ রোহিঙ্গারা আছে না, 200 বছর পর ওরা কি আদিবাসী ক্লেম করবে? আমরা কি এটা অ্যালাউ করবো যে আমরা এখানে 200 বছর ধরে থাকি কক্সবাজারে, অত কক্সবাজারে আমার যারা বাঙালি আছে আগে থেকে তোমরা যাও, ভিতরে যাও, তোমরা সেটলার এখানে? তাহলে এই যে চক্রান্তটা, এটা খুব ভয়ঙ্কর। এটা প্ল্যান ছিল ব্রিটিশ আমল থেকে, আপনার সেই গত শতাব্দীর শুরুর দিকে, যে এখানে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্ল্যান তাদের অরিজিনালি আছে। এবং আপনি যদি একই সাথে দেখেন ক্রস বর্ডার মিয়ানমারে চীন জনগোষ্ঠী এবং মিজোরাম থেকে শুরু করে আপনার এখানকার 4-5টা স্টেট ভারতের ইতিমধ্যে খ্রিস্টান মেজরিটি হয়ে গেছে। এর সাথে বাংলাদেশ অংশ যদি যোগ করেন, এই পুরোটা মিলে তারা একটা খ্রিস্টান স্টেট বানানোর চিন্তা তারা করছে। অতএব এটা ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন, শুধু হেফাজতের প্রশ্ন না। এবং এই দাবিটা স্যাডলি বাংলাদেশের মূলধারাতে আলোচনা নাই, কারণ বাংলাদেশের এই মূলধারার সকল গণমাধ্যম এবং এই যারা বুদ্ধিজীবীরা আছে, এরা সব এই পশ্চিমের দালালি করতেছে, এনজিও ব্যবসা করে, ওর টাকায় খায় এরা। এবং দেখবেন সব এনজিও ব্যবসায়ীরা আদিবাসী